আমি কখনো ওয়ার্ল্ড কাপ খেলবো এভাবে কখনো চিন্তাই করিনি যখন আমি ক্রিকেট খেলা ইতালিতে শুরু করছি। আই হোপ যে আমি থাকবো, এটা আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমাকে রাখতে হবে। বাংলাদেশের ক্রিকেটের মাথায় একজনই, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আমার জার্সি নাম্বারও 75। আমার বোলিং স্টাইলও সাকিব আল হাসানের মতো, আমার ব্যাটিংও সাকিব আল হাসানের মতো। মানে যদি বলেন আমি সাকিব আল হাসানের কপি, দ্যাটস ইট, এটাই। আমার বেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে সৌম্য, বিজয়, তাইজুল, মমিনুল, এরা আমরা সবাই একসাথে আমি ন্যাশনাল স্কোয়াডে ছিলাম আর কি। আকিব ভাই, প্রথম যে প্রশ্নটা করি, আপনি ইতালির হয়ে খেলছেন, ইন্টারন্যাশনাল ম্যাচও খেলছেন, যতটুকু আমরা জানি আর কি, বাংলাদেশের অনেক মানুষই আসলে জানে। আহ, ইতালি বিশ্বকাপে খেলতেছে। আহ, আমার প্রশ্নটা হচ্ছে যে ইতালির হয়ে ক্রিকেট খেলা, ইতালি তো ফুটবলের দেশ, আমরা সবাই জানি ফুটবলের সবচেয়ে জনপ্রিয় খেলা, ক্রিকেটে তো 4 নম্বর 5 নম্বর খেলা। তো ইতালির হয়ে ক্রিকেট খেলা কতটা কঠিন, আর এই জার্নিটা কেমন ছিল? আপনি তো সামনে থেকে দেখেছেন, আসলে অনেক ক্রিকেটের সাথে হয়তো আপনি খেলেছেন এই দলের। অবশ্যই। অ্যাকচুয়ালি ভাইয়া আমি আসলে ইতালিতে আসলে ক্রিকেট খেলাটা হচ্ছে এতটা মানে ডিফিকাল্ট না। আসলে লোকালি যে ক্রিকেট খেলাটা হয় এখানে, এটা আসলে এতটা মানে ডিফিকাল্ট না। কারণ হচ্ছে কি, আপনি এখানে আসার পরে যখন আপনার ডকুমেন্টস হয়ে যাবে, আপনি চাইলে অ্যাকচুয়ালি আপনি যে কোনো ক্লাবে, প্রত্যেকটা শহরে 2টা 3টা করে ক্লাব আছে আমার জানার মতে আর কি। প্রত্যেকটা শহরে ক্লাব আছে, আপনি চাইলে যে কোনো ক্লাবে আপনি ইন করে তারপর আপনি চাইলে খেলা শুরু করতে পারেন আসলে। আর ন্যাশনাল টিমে খেলাটা একটু খুব বেশি ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমরা ইতালি থেকে খুব হয়তো রেয়ার 2জন বা 3জন প্লেয়ার ন্যাশনাল টিমে মানে আমরা রিপ্রেজেন্ট করতেছি। আমি আছি, আর পাকিস্তানি একটা ছেলে আছে, আর শ্রীলঙ্কার একজন আছে। আমরা 3জন মোটামুটি মানে ন্যাশনাল টিমে মানে আমরা রিপ্রেজেন্ট করতেছি। আর বাকি সবই মোটামুটি সবগুলো দেশের বাইরের, যদিও ওদের মানে যদিও ওরা ইতালিয়ান, বাট ওরা মানে বিভিন্ন দেশে সেটেল, যেমন অস্ট্রেলিয়াতে সেটেল, সাউথ আফ্রিকাতে সেটেল, ইংল্যান্ডে সেটেল। যেহেতু ওদের পাসপোর্ট সবাই ইতালিয়ান পাসপোর্ট আছে, সেক্ষেত্রে ওরা ইতালিয়ান নাগরিক, সেক্ষেত্রে ওরা দেশকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি। তা আমরা ইতালিতে আসলে ইতালি থেকে মাত্র আমরা 3জনই মানে ন্যাশনাল টিমে আছি আর কি। তো এখানে হাজার 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 প্লেয়ার আছে, ওইখান থেকে 2-3জন প্লেয়ার আসলে সিলেক্ট হওয়া, এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, অনেক বড় একটা ব্যাপার। অনেকের সাথে ফাইট করে তারপর আসতে হয়। রাকিব ভাই, যে ব্যাপারটা হচ্ছে যে ইতালিতে বিশ্বকাপে খেললো, আপনি অনেক আগে থেকে ইতালি টিমে খেলছেন, এবং যখন কেউ জানতোই না যে ইতালি ক্রিকেট খেলে, তখন আপনি ইতালি টিমে খেলছেন। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে ইতালির এই জার্নিটা কেমন ছিল, যে রোড টু ওয়ার্ল্ড কাপ বলে না, ওই জার্নিটা আসলে কেমন ছিল, কিভাবে ইতালি এত দূর আসলো? জার্নিটা অ্যাকচুয়ালি অনেক লম্বা। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি কখনো ওয়ার্ল্ড কাপ খেলবো এভাবে কখনো চিন্তাই করিনি যখন আমি ক্রিকেট খেলা ইতালিতে শুরু করছি। তো আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে ইতালি কোনো না কোনো একদিন হয়তো বিশ্বকাপে যাবে, হয়তো কোনো একটা ভালো ভালো জায়গায় ক্রিকেট খেলবে ইতালি। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা মানে সবসময় আমার ভিতরে কাজ করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের আকরাম খান বা যে আমাদের নান্নু ভাই, নাইমুর রহমান দুর্জয় ভাই, তাদের যে জিনিসগুলা যখন আন্ডার 1999 যদি ওয়ানডে স্ট্যাটাস পাইছে বা টেস্ট স্ট্যাটাস পাইছে, আমার একটা মনে আছে। তো ওনারা তো জানতো না যে অ্যাকচুয়ালি বাংলাদেশ আসলে কোন একদিন বিশ্বকাপ খেলবে। আজ পর্যন্ত কিন্তু আজকে যারা এই যে বাংলাদেশ আজকে টিম হইছে, বাংলাদেশ টিমকে সবাই দেখতেছে, কিন্তু তাদের কারণে। তারা যদি ওই জিনিসটা নিয়ে না আসতো, তাহলে বাংলাদেশ টিম আজকে এই জায়গায় আসতে পারতো না বা ক্রিকেট খেলতে পারতো না। আসলে আমি ক্রিকেটটা ইতালিতে শুরু করছি এই জিনিসটাই চিন্তা করে যে হ্যাঁ, কোনো একদিন না কোনো একদিন আমাকে তো সবাই স্মরণ করবে, যে আমাকে সবাই মনে রাখবে যে না, এই নামের একটা ছেলে, বাঙালি ছেলে, সে ইতালির হয়ে এত সাল থেকে এত সাল পর্যন্ত ইতালিকে রিপ্রেজেন্ট করছে। এটা একটা আসলে সম্মানের জন্য আসলে আমি এখানে ক্রিকেটটা খেলতেছি, আর অন্য কোনো কিছু না। যে আর্থিক কোনো সাপোর্ট, ওই সাপোর্টটা আসলে আমরা পাচ্ছি না অ্যাকচুয়ালি ইতালির ক্রিকেট থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে ইতালি এখন বিশ্বকাপে আসলে, আপনারা নিশ্চিত এমন জায়গায়ও খেলছেন যেখানে আসলে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় এটা অনেকে জানতো না, এমন সিচুয়েশন আপনাদের ছিল আসলে। অনেকেই হয়তো বা বাইরে কাজ করে, অন্য কাজ করে পরে ক্রিকেটটা খেলছেন। তো অবশ্যই। এরকম কোনো গল্প আছে কিনা যে আপনারা এরকম কাজ টাজ করে পরে মাঠে গেছেন বা খেলছেন, এরকম টাইপের? অ্যাকচুয়ালি কি, আমি তো স্টিল এখনো জব করতেছি। ঠিক আছে, আমি স্টিল এখনো জব করতেছি, যে জবের কারণে আর আমার ফ্যামিলি একটু প্রবলেমের কারণে আমি লাস্ট ট্যুরে আমি মানে টিমের সাথে থাকতে পারিনি। নিজের নামটা আসলে প্রত্যাহার করতে হয়েছে শেষ পর্যন্ত, যদি সবকিছু করা হয়ে গেছিল। আমি স্কোয়াডেও ছিলাম, যে লাস্ট যে ট্যুরটা হলো হল্যান্ডে, আমার নামও ছিল এখানে। লাস্ট পর্যায়ে আমি আসলে পারিনি অ্যাকচুয়ালি, আমার কাজে থেকে আমাকে ছুটি দেওয়া হয় নাই। কারণ হচ্ছে কি, আমি নতুন কাজে ঢুকছি, মাত্র 20-22 দিন হয়েছে। আমি মোটামুটি লাস্ট ট্যুর করলাম হচ্ছে ফেব্রুয়ারিতে হংকংয়ে। হংকং ট্যুর করার পর আইসা আমি যে কাজে ঢুকছি, 2 মাস পরে আবার কাজে ঢুকছি। কাজে ঢোকার পর নিউ কাজ, তো সবকিছু মিলিয়ে আসলে আমার মানে কাজ থেকে আমি সেই ছুটিটা পাই নাই। ছুটির জন্য অ্যাকচুয়ালি আমি লাস্ট ট্যুরে যাইতে পারিনি। এটা হচ্ছে একটা। আর আমি ছোট্ট একটা আমার একটা গল্প বলি, সেটা হচ্ছে আমি যখন আমি এখানে ক্রিকেট খেলা শুরু করি, আসলে যে প্র্যাকটিস তো আর একা করা যায় না কখনো ভাইয়া। করার জন্য আসলে সঙ্গীর প্রয়োজন বা আদার্স প্লেয়ারের প্রয়োজন। সেটা আমি আসলে ওই সাপোর্টটুকু আমি কখনোই পাই নাই। ঠিক আছে, এই সাপোর্টটুকু কখনো পাইনি। হয়তো বন্ধু বান্ধব কোনো এক বন্ধু হয়তো আমারে হেল্প করছে, আমাকে নিয়ে গেছে। ঠিক আছে, তার নাম হচ্ছে, আমি নামটা বলে দিচ্ছি, কোনো এক সময় আমাকে হেল্প করছে হয়তো।
এখন যদিও তার সাথে আমার মানে দূরত্বটা অনেক, সে একদিকে থাকে আমি আরেকদিকে থাকি। ওর নাম হচ্ছে রাহুল। আমি যখন ফার্স্ট সাউথ আফ্রিকাতে ট্যুর করি, অ্যাকচুয়ালি ও আমার জন্য অনেক পরিশ্রম করছে। তখন আমার অ্যাকচুয়ালি গাড়ি ছিল না, কিছুই ছিল না। ও আমাকে অন্য শহর থেকে এসে গাড়িতে করে নিয়ে মাঠে নিয়ে আমাকে ও একাই প্র্যাকটিস করাইতো। সেটা 2017 সালের কথা আমি বলতেছি এখন। আর আদার যে আমরা এখানে যে লিগগুলোর জন্য যে প্র্যাকটিস করি এখন, ধরেন যে আমার উইকেন্ডে ধরেন শুক্রবার শনিবার রোববার আমার ছুটি থাকে। তা আমি শুক্রবারে বিকালবেলা কাজ শেষ করে আসি, সন্ধ্যার সময় বিকাল 5টা 5:30টার দিকে আমি প্র্যাকটিসে যাই, 7টা 8টা পর্যন্ত প্র্যাকটিস করি। এটা সপ্তাহে 2-3 দিন আমি এইভাবে আসলে করতেই থাকি। ঠিক আছে? যে হয়তো কাউরে সাথে করে নিয়ে যাই। আদার্স এখন আমার গাড়ি আছে, সাথে করে 2-1 জন নিয়ে আমি মাঠে চলে যাই। হয়তো কেউ আমাকে থ্রো করলো, কেউ আমাকে একটু হয়তো পিচ থেকে কিপিং করলো, আমি বোলিং করলাম। এভাবে আসলে আমি নিজেকে মানে প্রিপেয়ার রাখার চেষ্টা করতেছি আরকি ন্যাশনাল টিমের জন্য। আজকে লাস্ট 4-5 বছর ধরে আমার মানে এভাবেই যাচ্ছে। কারণ আমাদের ক্লাবের সাথে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা হয় 2 মাস বা 3 মাস সর্বোচ্চ, হ্যাঁ? অফ সিজন গুলাতে। তারপরে আমি একাই সবকিছু করতে হয় আরকি। একাই সামনের দিকে যাইতে হবে, এটাই মানে আমি নিজেকে ওইভাবে মানে ইয়ে করে নিছি আরকি যে আমার যা কিছু করতে হবে সব একা। কেউ আমাকে কিছু করে দিবে না। হ্যাঁ, যেটা বলছিলেন ভাই যে আপনি আসলে ওই ছুটি পান নাই দেখে আসলে লাস্ট ট্যুরটা যাইতে পারেন নাই। তার মানে হচ্ছে যে যেই এই কোয়ালিফায়ারটা, হ্যাঁ, আমার ফ্যামিলি, হ্যাঁ? আমার ফ্যামিলির মানে ফ্যামিলি একটা বড় একটা ইস্যু ছিল। যেকোনো একটা প্রবলেমের কারণে, ফ্যামিলি ইস্যুর কারণে আসলে আমার যাওয়া হয় নাই, হ্যাঁ? হয়তো বোর্ডকে আমি জানাইছি, তো বোর্ড উনারা বলছে যে ঠিক আছে, ওকে ফাইন। তুমি যেহেতু এত বড় একটা সমস্যা চলে আসছে সামনে, ঠিক আছে তাহলে তুমি না যাও। ঠিক আছে? ইনশাআল্লাহ আমার সাথে কোচের কথা হইছে। কোচদের কথা হইছে, বলছে ভালো করে প্র্যাকটিস করতে ইনশাআল্লাহ। আই হোপ, আমার বিশ্বাস আরকি যে আমি ইনশাআল্লাহ স্কোয়াডে থাকবো। এটা আমার বিশ্বাস। মানে এটা তো একটা ড্রিম কামস ট্রু। মানে আপনারা যখন খেলাটা শুরু করলেন ইতালিতে, একদম অ্যামেচার ক্রিকেট, বাংলাদেশ থেকে আপনি গেলে, আপনি সম্ভবত কলাবাগান ক্রিকেট একাডেমিতে খেলছেন। তো ওইখান আমি থেকে যখন, আসলে বাংলাদেশের ক্রিকেট লেভেলে মোটামুটি আমি সেকেন্ড লেভেল যে ক্রিকেটটা আছে ঢাকা ফার্স্ট ডিভিশন, ওইটা তো আমি অ্যাকচুয়ালি আমি প্রিমিয়ার লিগে সাইন করছিলাম যে বছর, যেটা ছিল মহাবি 2006 বা 7-এ। আমি কুমিল্লা ঢাকা সিটি ক্লাবে হ্যালো, ছিলাম। আমি অ্যাকচুয়ালি তখন ওই সিটি ক্লাবের সাথে একটা প্রবলেম হয়েছিল আইনগত বিষয়। তাদের একটা মামলা ছিল, ওই মামলার কারণে আসলে সিটি ক্লাব আর প্রিমিয়ার লিগ খেলতে পারেনি সে হ্যালো, বছর ফার্স্ট ডিভিশন। তো তখন আর আসলে আমার আর খেলা হয় নাই। আমি আমি কি বেরিয়ে গেলাম নাকি? যাত্রাবাড়িতে খেলছি। ইন্দিরা রোড ক্রীড়া চক্র, ওই ইন্দিরা রোড ক্রীড়া চক্রতে খেলছি 3 বছর। যাত্রাবাড়িতে খেলছি 2 বছর। লাস্ট ইয়ার যখন মানে আমি ইতালিতে চলে আসি, হ্যালো, আমি করছিলাম হচ্ছে ধানমন্ডিতে। যেটা বলতেছিলাম যে আহ, যেটা আমরা আশা করতে পারি যে ড্রিম কামস ট্রু, আপনি আসলে ইতালির হয়ে ওয়ার্ল্ড কাপ খেলার ভালো একটা সম্ভাবনা হয়তো বা আপনার আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কি, বিগত যে ট্যুর গুলা আমি ন্যাশনাল টিমের সাথে করছি, 2017 এ, 19 এ, তারপরে 21 এ, 24, 25 এ যে ট্যুর গুলা করছি আমি অ্যাকচুয়ালি, যদি ওইখান থেকে যদি 3টা 4টা প্লেয়ার বের করেন যারা পারফর্ম করছে, তাদের ভিতরে আমাকে রাখতে হবে। ঠিক আছে? আমি যেরকম পারফর্ম করছি ইনশাআল্লাহ, আই হোপ যে আমি থাকবো। এটা আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমাকে রাখতে হবে। এখন জানি না আসলে ম্যানেজমেন্ট কি করে বা ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করতেছে আমার জন্য। বাট এটা অনেক বড় লস হয়ে গেছে যে আমি লাস্ট ট্যুরে আমি আসলে টিমের সাথে থাকতে পারিনি। এটা আমার জন্য অনেক বড় একটা লস হয়ে গেছে। রাকিব ভাই, ইন্ডিয়া শ্রীলঙ্কায় খেলা হবে যতদূর এখনো, মানে যেটা খবর আর কি, ইন্ডিয়া শ্রীলঙ্কায় খেলা হবে। এটা আপনার জন্য আসলে কত বড় ব্যাপার যদি আপনি খেলতে পারেন? যে দেখা যাচ্ছে আপনি অস্ট্রেলিয়ার সাথে খেলতেছেন, ইন্ডিয়ার সাথে খেলতেছেন। অ্যাকচুয়ালি তাদের সাথে, তাদের এগেইনস্টে বোলিং করা বা তাদের এগেইনস্টে ব্যাটিং করা, এটা আসলে একটা স্বপ্নের মতো। ঠিক আছে? একটা স্বপ্নের মতো। যেটা আমি চাইছিলাম হয়তো বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করে করার জন্য। কারণ আমি বাংলাদেশে কিন্তু একটা লেভেল পর্যন্ত খেলছি। আমি আন্ডার 19 স্কোয়াডে ছিলাম। হয়তো ফ্যামিলির কিছু প্রবলেমের কারণে আসলে দেশের বাইরে চলে আসতে হয়েছে। যেহেতু আমি ফ্যামিলির বড়, আমার বাবা মারা গেছে। তো সেই ক্ষেত্রে আসলে ওই স্বপ্নটুকু ওইখানে মানে মাটি দিয়ে আমি আসলে প্রবাস জীবনে চলে আসি। আমি আসলে জানতামই না ভাইয়া ইতালি যে ক্রিকেট খেলে। এখানে আসার পর ওই যে আমাদের এখানে যখন বাঙালি টুর্নামেন্ট হয়, টুর্নামেন্টে যেকোনো একজন আমাকে দেখছে, দেখার পর আমাকে একটা ক্লাবে নিয়ে গেল। দেন ওইখান থেকে আসলে আমার ইতালির ক্রিকেটের যাত্রাটা শুরু ওইখান থেকেই। এটা কত বড় ব্যাপার হবে? মনে করেন যে বাংলাদেশও তো বিশ্বকাপটা খেলবে, এমন হলো যে ইতালি বাংলাদেশ একই গ্রুপে, আপনি বাংলাদেশের এগেইনস্টে খেলতেছেন। এটা আসলে মানে তখন কেমন একটা অনুভূতি হবে? আসলে এটা স্বপ্নের মতো, তাই না ব্যাপারটা? এটা অ্যাকচুয়ালি স্বপ্নের মতো যে বাংলাদেশ টিমের প্লেয়ার করে সবসময় আমরা টিভিতে দেখে আসতেছি, বা যাদেরকে মানে যাদের সাথে খেলছি তারা তো হয়তো এখন ন্যাশনাল স্কোয়াডে কেউই নাই ধরতে গেলে। না, তাইজুল আছে। যেটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে সৌম্য, বিজয়, তাইজুল, মমিনুল,
আমরা সবাই একসাথে ন্যাশনাল স্কোয়াডে ছিলাম আর কি। আমরা 30 জনের ভিতরে আমরা মানে বিকেএসপিতে আমাদের ক্যাম্প হয়েছিল, 30 জনের স্কোয়াড পর্যন্ত আমি ছিলাম। দেন তারপর আমার একটা পায়ের ইনজুরির কারণে আমি ওইখান থেকে আসলে বাদ পড়ে যাই। কারণ আমি সারা বাংলাদেশে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলাম ওই বছর, যেটা মেবি 2005 বা 6 একটা মানে বিভাগীয় খেলা হয়েছিল আন্ডার 17 থেকে আন্ডার 18 থেকে তখন আন্ডার 19 স্কোয়াড করা হয়েছিল আর কি। আমি সারা বাংলাদেশে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছিলাম, 40টা উইকেট পেয়েছিলাম। এই সময়টা আসলে মানে এরপরে আসলে কারোর সাথে যোগাযোগ হয়েছে কিনা, যখন আপনি ইতালির হয়ে ন্যাশনাল টিমে খেলছেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, কোনো বাংলাদেশি ক্রিকেটারের সাথে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে? না, বাংলাদেশের ক্রিকেটের সাথে মেবি বিজয়ের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়েছিল। আর হচ্ছে জাকারিয়া আমার সাথে, আমাদের বেসমেন্ট, আমাদের এই বেসমেন্ট জাকারিয়ার সাথে আমার কথা হয়েছিল। তারপর ওই যে বেলাল আছে, বেলাল লেফট হ্যান্ড স্পিনার, বরিশাল ওর বাসা, আমি যদি জানি, ওর সাথেও আমার কথা হয়েছিল মাঝে মধ্যে, এই আর কি। ন্যাশনাল স্কোয়াডে যারা আছে তাদের সাথে তেমন একটা কথা নেই আসলে। একটা মানুষ যখন একটা লেভেলে চলে যায় তাদেরকে রিচ করাটা অনেক কষ্ট, ঠিক আছে, তাদেরকে পাওয়াটা অনেক। রাকিব ভাই, এখন ইতালি টিম আমরা যতটুকু জানি যে খুব ভালো ভালো ক্রিকেটার আছে, জো বার্নস আছে ওদের ক্যাপ্টেন। তাদের সাথে কি পরিচয় আছে, বা আপনার সাথে সম্পর্কটা আসলে কেমন? যেহেতু অস্ট্রেলিয়ার হয়ে জো বার্নস খেলছে, অনেক বড় ক্রিকেটারই বলা যায়। আমরা তো লাস্ট হংকং এ ট্যুর করলাম একসাথে, হংকং এ ট্যুর করলাম, তারপর উগান্ডাতে ট্যুর করলাম, মালয়েশিয়াতে ট্যুর করলাম। আলহামদুলিল্লাহ ওদের সাথে সম্পর্ক আমার খুব ভালো, খুবই ভালো। আর সবাই অনেক সাপোর্টিভ, সত্যি কথা যেটা, সবাই অনেক সাপোর্টিভ। যারাই আছে ফরেনার, যারাই আছে আমাদের টিমে, সবাই অনেক সাপোর্টিভ, সবাই আমার খুব বেশি পছন্দ করে। যেহেতু আপনি বাংলাদেশ থেকে, আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গল্প হয় মানে, জো বার্নস যেহেতু একটা ক্রিকেটিং নেশন থেকে আসছে। পাঁচ এই যে ইয়াতে দুবাই যে লিগটা হলো না, তো সাকিবের টিমেই ছিল। অত হয়তো ম্যাচ খেলতে পারে নাই, ওরা হয়তো ম্যাচ খেলে নাই, বাট সাকিবের গল্প করতো। তারপর ওই যে জিএলএস সাউথ আফ্রিকাতে না জানি কোথায় জানি কানাডাতে একটা লিগ হয়েছিল, হ্যাঁ, ওইখানে হ্যাঁ। একই একই টিমে ছিল জোবান, সাকিব আল হাসান একই টিমে ছিল। তো ও আইসা গল্প করতো যে সাকিব সকালবেলা ঘুম থেকে ওইটা জিম করতো, জিমে যাইতো, এই করতো, মানে নিজের পার্সোনাল কিছু কাজ করতো। সে ম্যাচ খেলুক বা না খেলুক সেটা ম্যাটার করে না, সে প্রত্যেকদিনই কিছু রুটিন ফলো করে। বলতো আর কি, সাকিবের গল্প করতো, যেহেতু সাকিবের সাথে একসাথে ছিল, সাকিব ভাইয়ের গল্প করতো আমার সাথে। তা আমার আচ্ছা। সবাই সাকিব আল হাসানে ডাকে আমাদের টিমে, সবাই সাকিব আল হাসানে ডাকে। কি আমিও, আমার জার্সি নাম্বার 75, আমার আমার বোলিং স্টাইলও সাকিব আল হাসানের মতো, আমার ব্যাটিংও সাকিব আল হাসানের মতো, মানে মানে যদি বলেন আমি সাকিব আল হাসানের কপি, দ্যাটস ইট, এটাই। তো আসলে এই যে সাকিবের কথা যখন উঠলোই, তখন একটা প্রশ্ন করি যে আপনি তো দেশের বাইরে খেলেন, দেশের বাইরে অনেক ক্রিকেটারের সাথে আপনার পরিচয় হয়েছে, ইভেন লাস্ট উগান্ডা ওয়ার্ল্ড কাপ খেলছে। তো জি আপনি উগান্ডার এগেনস্টেও খেলছেন। আমি লাস্ট দেখলাম উগান্ডা ইউএই কে হারাইছে, যে ইউএই আসলে বাংলাদেশের সাথে জিতছে লাস্ট 2-3 দিন আগে। অ্যাসোসিয়েট নেশন গুলো আসলে ভালো করতেছে, তো এদের সাথে যখন খেলেন, আপনি তো বাংলাদেশে সবাই জানে, মানে কথাবার্তা তো হয়। আহ, কার কথা সবচেয়ে বেশি বলে আর কি, কোন ক্রিকেটের কথা, বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি কি আলোচনা হয়? এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের মাথায় একজনই, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আর কোনো কথা নাই বাংলাদেশের লুক লাগে সাকিব আল হাসান। ও তুই তো সাকিব আল হাসান, আমার যেই বলে, আমার দেখলেই মনে হয় সবাই বলে সাকিব 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 সাকিব। মানে সাকিবের উপরে বাংলাদেশ আর কোনো ক্রিকেটার হতেই পারে না। মানে এক সাকিব চলে গেলে এই সাকিবের মতো আর কোনো সাকিব আল হাসান আর আসবে না বাংলাদেশে। এটা আমাদের সবাই মানে মাথায় রাখতে হবে, সাকিব আল হাসান আর কখনো আসবে না। রাকিব ভাই, আর কয়টা লাস্ট 2-3টা প্রশ্ন করবো আসলে। অনেকেই যায় ইটালিতে, বাংলাদেশে অনেক ক্রিকেটার যারা আপনার মতো আছে, অনেকেই যায় কাজের সন্ধ্যা। আসলে জীবন তো সবসময় একরকম চলে না, অনেক সময় খেলা চলে যায় জীবনের তাগিদে, আপনার মতোই। তো আপনি যদি একটু ধারণা দিতেন আসলে, আহ ইতালিতে ক্রিকেট খেলে আসলে টাকা পয়সা কেমন পাওয়া যায়, বা মানে সবার তো আসলে টাকাটাই আসলে একটা বড় একটা ফ্যাক্ট সবার জন্য। ফ্যাক্ট ফ্যাক্ট বুঝতে পারছি। আসলে ভাইয়া এখানে আইসা যদি কেউ চিন্তা করে যে আমি টাকার জন্য মানে ক্রিকেট খেলার জন্য ইতালিতে আসবো, এই চিন্তা যার মাথার ভিতরে আছে সে বোকা ছাড়া আর কিছুই না। এটা হচ্ছে প্রথম কথা, যে তুমি জব করো, জবের পাশাপাশি হ্যাঁ টাইম পাস করার জন্য যদি ক্রিকেট ওইভাবে সিরিয়াসলি যদি ভালো খেলতে পারো, হ্যাঁ তোমার একটা ভবিষ্যৎ, একটা হয়তো একটা ফিউচার আছে, একটা ফিউচার আছে। তার মানে এটা না যে তোমাকে কোনো ক্লাবে কোনো টাকা পেমেন্ট করে না, বরং আমাদের আরো ক্লাবকে টাকা দিয়ে খেলতে হয়। আমি দেই না অবশ্য, আমি দেই না কখনো, তোমাকে আমি কিছু পাই ক্লাব থেকে, সত্যি কথা যেটা, আমি আমাকে ক্লাব কিছুটা পেমেন্ট করে, কিন্তু আমি এভারেজের কথা বলতেছি। সবাই না, আপনি তো ক্লাবে, ন্যাশনাল টিমে খেলেন, আপনার ব্যাপারটা আলাদা রকম আর কি। হ্যাঁ। হ্যাঁ, সবাই ক্লাবে টাকা দিয়ে খেলতে হয়। কারণ হচ্ছে কি, কারণ আমাদের যখন 5টা ম্যাচ আমাদের হোমে পড়বে, 5টা ম্যাচ হোমের বাইরে পড়বে। যে হোমের বাইরে পড়ার জন্য প্রত্যেকটা খেলার ভিতরে প্রায় 30 থেকে 40 হাজার টাকা খরচ আছে। ঠিক আছে? আর 30 থেকে 40 হাজার টাকা শুধু খালি ভাড়ার টাকা খরচ আছে। রাস্তার যাতায়াতের খরচ। এই টাকাগুলো অ্যাকচুয়ালি প্লেয়াররাই বহন করতে হয় শেষ পর্যন্ত, কোনো না কোনো ভাবে। তো একদম লাস্ট প্রশ্ন আসলে, ইতালি যদি মানে ওয়ার্ল্ড কাপ তো ইনশাল্লাহ খেলবে ইতালি, তো
আমরা কি এই জিনিসটা দেখছি, বাংলাদেশ তো খেলবেই, পাশাপাশি আমরা আসলে রাকিব ভাইয়ের খেলা দেখার জন্য আসলে টিভির সামনে বসবো যে আমাদের বাংলাদেশের একজন প্লেয়ার খেলতেছে এখানে। জি, বাংলাদেশের অ্যাকচুয়ালি আমি তো হোপফুল অবশ্যই যে আমি ইনশাআল্লাহ বিশ্বকাপ খেলবো। ওইভাবেই নিজেকে রেডি করতেছি। ওইভাবেই নিজেকে আসলে প্রিপেয়ার করার চেষ্টা করতেছি। আমি হয়তো নেক্সট উইক থেকে নিজেকে ওইভাবেই আসলে একটা রুটিনের ভিতরে চলে যাবো। আমি হয়তো আমাদের বোর্ডের একটা মানে আমাদের কোচের থেকে একটা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতেছি আরকি। কোচ যদি কোনো গাইডলাইন দিয়ে দেয় আমরা ওইটা ফলো করবো। আর না হলে হয়তো নিজে একটা গাইডলাইন তৈরি করে ওইভাবে হয়তো চেষ্টা করব। লাস্ট ২-৩ মাস প্র্যাকটিস করার জন্য আরকি। আর সারা বাংলাদেশের মানুষের কাছে আমার অ্যাকচুয়ালি আমি সবার কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেহেতু বাংলাদেশকে পারিনি রিপ্রেজেন্ট করতে, অন্ততপক্ষে এই দেশটাকে যাতে রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু এই দেশ আমাকে অনেক কিছু দিছে। ঠিক আছে? এই দেশে আসলে কারণ আমার বেড়ে ওঠা এই দেশে। ঠিক আছে? আমার যৌবনটাই কাটতেছে এই দেশে, কেটে গেছে অলরেডি। তো আমার বাংলাদেশের দেশবাসীর কাছে এইটুকুই চাওয়া যাতে আমি আমার বাংলাদেশের সুনামটুকু রক্ষা করতে পারি। আমি একটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারি। এটাই বাংলাদেশের সবার কাছে আমার দোয়া চাওয়া এই আরকি। থ্যাংক ইউ রাকিব ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। ইনশাল্লাহ ভাই আপনার সাথে ভবিষ্যতে কথা হবে এবং আশা করি যে আপনি ওয়ার্ল্ড কাপ খেলবেন এবং ওয়ার্ল্ড কাপের পর আপনার ইন্টারভিউ করতে পারবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার জন্য। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ভাই, আল্লাহ হাফেজ।